জানি না গল্পটা বলা ঠিক হচ্ছে কিনা, তবে অনেক কাল হয়ে গেছে আর পুরাতন সাক্ষ্য প্রমাণও নেই, সব লোপাট। শুধু প্রমাণ হিসাবে আমি একা বেঁচে আছি। ভেবেছিলাম কাউকে বলবো না, কিন্তু কেমন একটা অপরাধ বোধ সবসময় কুরে কুরে খায়। তাছাড়া আমার দেশের সম্পদ বিদেশে চলে যাবার জ্বালাটাও কম নয়। সবটাই আমার ভুল। তবে এবারের মতো এত বিচিত্র ঘটনাবহুল সময় আমার জীবনে দ্বিতীয়বার আসেনি। আমি তখন এক প্রমোটারের কাছে কাজ করি। তার ছেলে পার্থ সেন ছিল আমার বন্ধু। দুজনে এক কলেজে পড়েছি। নিজের নোট দিয়ে সাহায্য করা এবং পরীক্ষায় অকৃপণ খাতা দেখানোর প্রতিদান স্বরূপ চাকরিটা জুটে গিয়েছিল। আমার কাজ ছিল পুরাতন বাড়িঘর ভেঙে গাছপালা কেটে মাটি সমান করে প্লট বের করা। পুরো জায়গার ব্লুপ্রিন্ট মালিকের হাতে তুলে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। তবে পুরাতন ইট, কাঠ, গাছপালা বিক্রির সব হিসাব আমাকে দাখিল করতে হতো। লোকজন বা অন্য যা কিছু লাগে তার যোগানের জন্য অন্য লোক, তার দায়িত্ব গাড়িতে করে কাজের লোক নামিয়ে দিয়ে যাওয়া আর সন্ধ্যায় উঠিয়ে নিয়ে যাওয়া। এই লোকজন কবে কটা লাগছে তার হিসাব রাখতে হতো আমাকে। জায়গাটার নাম বলছি না, তবে এটা মুর্শিদাবাদের মধ্যেই পড়ে। একটা বিঘে দশেক পুরো বাড়ি ভাঙার কাজে আমি তাঁবু ফেলেছিলাম। আমার সঙ্গে লোক ছাড়াও টুকিটাকি কাজের জন্য একজন লোক দেয়া হতো। যেখানে কাজ করতে হবে তার ধার কাছে 3-4 কিলোমিটার মধ্যে বসতি নেই। চারিদিক লতা গুল্মের জঙ্গল। কেবল একটা সরু পায়ে চলার পথ এঁকে মেঁকে চলে গেছে। দিনের বেলাও সেখান দিয়ে লোক চলাচল করে না, গা ছমছম করে। কোথায় যে কত রাত কাটাবো তা ভেবে পাই না, তবু থাকতে হবে। এভাবেই থাকতে হয়, কি আর করা যাবে। সাপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কার্বলিক অ্যাসিডের পর্যাপ্ত সাপ্লাই থাকে। সদ্য বর্ষা শেষের গাছপালা যেন পূর্ণ যুবতী, গায়ে হাত দিতেও সংকোচ বোধ হয়। তবু কাটতে হলো। বেশ খানিকটা জায়গা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ও অ্যাসিড ছড়িয়ে দেওয়া হলো। প্রথম রাতটা 3টে প্রাণীতে কাটাতে হবে, যদিও ওদের তাঁবু আমার পাশেই ফেলা হয়। আপাত দৃষ্টিতে মনে হবে আমাদের মালিকের মাথায় কিছু নেই। এই এত দূরে লোক বসতি নেই এমন বনে বাজারে কেউ টাকা ঢালে? কবে ডেভেলপ করবে তা ঠিক আছে। আসলে ওদের হাত অনেক দূরে। 5-6 বছর পরে ওখান দিয়ে একটা হাইওয়ে যাবে টানা বহরমপুরে। রোডটা আসবে সোজা স্টেশন থেকে। এখান থেকে স্টেশন প্রায় হেঁটে 5 মিনিট। তখন এই জায়গা কথা বলবে। জলের দামে পেয়েছে বলেই হয়তো আর ফেলে রাখতে চাইল না। রাতের রান্নাবান্না সন্ধ্যের আগেই সেরে হেল্পাররা খানিকটা ঘুমিয়ে নেয়। এদিনও তার ব্যতিক্রম করল না। আমি হিসাব নিকাশের কাজ সেরে রুটিন মতো মালিকের সঙ্গে ফোনে কথা বলে প্ল্যান প্রোগ্রাম বুঝে নিই। সারাদিনের কাজের খবরাখবর দিই। এইসব করতে করতে রাত বাড়ে। তারপর খেয়ে দিয়ে বই নিয়ে বসি। বই পড়তে পড়তে ঘুম। মজুরা এসে গেলে বেশ জমজমাট লাগে। তখন ওদের সঙ্গে কখনো কখনো রাত পর্যন্ত আড্ডা দিয়েও থাকি। ডেলি লেবারদের সঙ্গে তেমন আন্তরিক সম্পর্ক গড়ে ওঠেনি। নতুন জায়গা, প্রথম দিন ঘুমটা ততটা গাঢ় হলো না। সাধারণত হয় না। ঘুমিয়ে আছি, সেই অবস্থায় মনে হলো আমার তাঁবুর পর্দা খুলে কেউ একজন ভিতরে আসছে। আমি চেষ্টা করলাম অনেক, কিন্তু কিছুতেই উঠতে পারলাম না। দেখলাম এক ভীষণ আকৃতির মহিলা স্থির দৃষ্টি রেখে আমার খাটিয়ার কাছে এগিয়ে এলো। বিশাল চেহারা, মাথার চুলগুলো ঝাঁকড়া, অগোছালো, মুখটা গোল, বয়স আন্দাজ 50-এর ঊর্ধ্বে। সে নিচু হয়ে আমাকে খুঁটিয়ে দেখতে থাকলো। কি দেখছিল জানি না। তখন আমার এমন অবস্থা, উঠে যে কিছু বলবো তা পারছিলাম না, অথচ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সব। অনেক চেষ্টার পর খাটিয়া থেকে পড়ে যেতে যেন প্রকৃত চেতনা ফিরে পেলাম। তাড়াতাড়ি উঠে টর্চ খুঁজতে খুঁজতে জানতে চাইলাম কে। কোনো উত্তর নেই। টর্চ ফেলে দেখলাম তাঁবুর পর্দা যেভাবে বাঁধা ছিল সেভাবেই আছে। কি ব্যাপারটা হলো
তাঁবুর পর্দা সরিয়ে বাইরে এসে টর্চের আলো ফেলে চারিদিকে দেখে নিলাম। কি জানি, হয়তো মনের ভুলও হতে পারে, নতুন জায়গায় এরকম হয়ে থাকে। তাছাড়া রাতের খাওয়াটাও একটু লাগাম ছাড়া হয়ে গেছে। কি করব? প্রতিদার দেশি মুরগির ঝোলটা খুব সুন্দর করেছিল, বিকেলে বাজার করতে বেরিয়ে খুব সস্তায় পেয়ে গিয়েছিল। একটাতেই 1.5 কেজির মতো মাংস হয়েছিল। তখন বয়স অল্প, তাই গল্প করতে করতে একটু বেশি চেপে গেছে। হতে পারে তারই বদগুণ। কি আর করি, একটু বেশি জল খেয়ে আবার শুয়ে পড়লাম। বাকি রাতটুকুতে আর কোনো ডিস্টার্ব হয়নি। পরের দিন সকালে কাজ শুরু করার উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল। 8টা না বাজতে মজুররা এসে পড়ল। প্রথমে ঝুপঝা সাফ করার কাছে লোক লাগিয়ে দিয়েছে চা খেতে বসেছিলাম। প্রতিটা টেবিলে টিফিনের ব্যবস্থা করতে করতে জানতে চাইল, রাতে ঘুম হয়েছে আপনার? কথাটার ইঙ্গিতে বুঝলাম আগের রাতে ওদের কিছু অভিজ্ঞতা হয়েছে। আমাদের দেশের এই শ্রেণীর মানুষরা তিলকে তাল করে ছাড়ে। ভূতের নাম শুনলেই তো ভয় আড়ষ্ট হয়ে যাবে। এদের সামনে একটু দুর্বল হলে অতিরিক্ত সুযোগ আদায় করতে ছাড়বে না। আমি তাই গুরুত্ব না দিয়ে তার দিকে চেয়ে রইলাম। সে আমার মনোভাব বুঝতে পেরেছিল। এই অস্থানে কুস্থানে পড়ে থাকা কাজে এইসব ভূত প্রেতে কান দিতে নেই। তাই সে নিরুৎসাহ হয়ে বলল, কেমন একটা আঁশটে গন্ধ, কিছুতেই ঘুমোতে পারছিলাম না। হরিপদ উঠে একটা ধূপ জেলে না দিলে ঘুমই হতো না। আমি বললাম, এক ধরনের সাপ আছে, তারা কাছাকাছি আসলে নাকি এই রকম গন্ধ বেরোয়। কাল তো কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে, প্রতিদ্দা বলল। কি জানি, মালটা ভালো ছিল না হয়তো। বলতে বলতে চোখ চলে যায় হাত 10 দূরে। লুনায় ধুলো হয়ে যাওয়া ইটের উপর প্রায় 5 ফুটের উপর একটা কেউটে সাপ। রোদ পড়ে তার গালো গা চকচক করছিল। সেটা শিরশির করে আমার দিকে আসছিল। আমি বললাম, ওই দেখো। সে একটা বৃশ্চিক কথা বলে তাঁবুর ভেতর গেল লাঠি আনতে। আমি কেবল তার ছুটে যাওয়ার দিকে একবার মাত্র চোখ ফিরিয়েছিলাম। পরক্ষণে ফিরে দেখি সেটা নেই। কি ব্যাপার হলো? মাত্র 10 হাত দূরে ফাঁকা জায়গা থেকে কোথায় যাবে? আমি হেঁকে বললাম, ফিনাইলটা নিয়ে এসো। একটা বড় বাঁশের লাঠি বের করে এনে প্রতিদ্দাও অবাক। তারপর দুজনে জায়গাটা ভালো করে পরীক্ষা করলাম। মাত্র একটা ফাটল ছাড়া আর কিছু চোখে পড়ল না। তাছাড়া যে মোটা সাপ, ওটা ফাটল দিয়েই ঢুকবে কিভাবে? কোনো যুক্তি খাপ খাচ্ছিল না। সত্যি মনের মতো কেমন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। আমাদের এই কাজে সাপ খুব কিছু নতুন নয়। পুরাতন ঘরবাড়ি ওদের আস্তানা, ইটের খাঁজে ওরা থাকতে ভালোবাসে, সেটা অন্য ব্যাপার। আমাদের লোকজন সাধারণত সাপ মারে না, কিন্তু আজই প্রতিদ্দা লাঠি আনতে গেল কেন? এর সঙ্গে যেন আগের রাতের কোথায় একটা মিল খুঁজে পাচ্ছিলাম। ওদের মনে একটা ভয় অঙ্কুরিত হয়েছে নিশ্চিত। এটাকে আর বেশিক্ষণ ধরে রাখা উচিত হবে না। প্রতিদ্দা বলল, ভালো লক্ষণ বুঝছি নে। এই শালা সাপ বের হওয়া মানে কাজে বিঘ্ন ঘটবেই। একটু সাবধানে সকলকে থাকতে বলবেন। বেলা বাড়তেই রহমানের দল এসে পড়ল। এরা আসল টিম, খুব দ্রুততার সঙ্গে সাপ পড়তে পারে। সকলকে বললাম, কতদিনের পুরাতন তা কেউ জানে না, তাই খুব সাবধানে কাজ করবে। আগে যতটা পারো সাফ করে নাও। কার্বলিক অ্যাসিড ছড়ানো আছে, তবু সাবধান। সাপ খোপ দেখলে মারবে না, কেউ একা একা কাজ করবে না। এই খোঁড়াখুঁড়ির লোকজনরা ভারী মজার। কাজের সময় যেমন হাসি ঠাট্টা করে, রাতেও বিশ্রামের সময় গল্প গুজবে গানে মাতিয়ে রাখবে। এরা একটু বেশি দেশি মদ পছন্দ করে। আমি নিষেধ করি না। বছরের বেশিরভাগ দিন ওদের সঙ্গে থাকতে হবে, তাই বিবাদ করে লাভ নেই। রাতে রান্না হয় এক পাশে, সেখানেই বসে লাগাম ছাড়া আড্ডার আসর, কত রকম গল্প। আমি প্রায় প্রতিদিন কাজ না থাকলে চেয়ার নিয়ে এসে এখানে বসি, ভালোই লাগে। খোলা আকাশের নিচে জনবসতিহীন প্রান্তরে আমরা কটা প্রাণী, পেটের দায়ে কাজ করে চলেছি। সস্তার জীবনানন্দ কর্মক্ষমতার টনিক আমাদের সবাই আছে, কিন্তু কেউ নেই। 4 দিন কাজের পর মনে হলো আমরা একটা দেবালয় খুঁড়ছি।
ওপরে 1.5 তলা মতো পুরাতন ইট চুনসুরকি সরাতে সরাতে মাঝে মধ্যে ক্ষয়ে যাওয়া টেরাকোটার কাজ বেরিয়ে এলো। ইটগুলোর সাইজ প্রথম থেকে আমার মধ্যে সন্দেহ জাগিয়েছিল। মাঝে মাঝে পাথর বেরিয়ে পড়ছিল। আমরা তো আর পুরাতাত্ত্বিক নয় যে রয়েস হয়ে কাজ করব, তবুও মনের ভেতরটা কেমন হয়ে যায়। মানুষের কীর্তি মানুষ হয়ে লোপাট করে চলেছি। জানি এর নাম গতি, কিন্তু একদিন এখানে কত প্রাণচঞ্চল জীবন সৌন্দর্য ছিল, কত স্বপ্নের উত্থান পতন, প্রেম ভালোবাসা, হিংসা, দলাদলি, আবার শান্তি। সুখ দুঃখের দিন রাত ছিল কেবল মানুষের। এখানে সেখানে ইট কাঠ, সুটকি, স্তূপ, সভ্যতার কি বিচিত্র মতিগতি। যেখানে একদিন প্রাণের উষ্ণতা নিত, দলে দলে মানুষ ছুটে আসতো, আজ সেখানে ঝোপঝাড়, জঙ্গল, ভূতপ্রেত, সাপকোপের ভয়ে মানুষই আসে না। আবার এখানে পুরাতনের চিহ্ন মুছে ফেলে গড়ে উঠবে নতুন বসতি। আবার লাগবে প্রাণের জোয়ার, হাসি, আনন্দ, মুখর হয়ে উঠবে এসব এলাকা। বসে বসে ভাবছিলাম এসব কথা। আমি দেখছিলাম সন্ধ্যার তরল অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। প্রতিদ্যা আর হরি রাতের খাবার তৈরি করে শান্ত আড্ডায় যোগ দিয়েছিল। সেখানে তখন মজুদের রান্না চলছিল। একজন মজুর শালপাতায় ঠোঙায় এদেশীয় তেলে ভাজা দিয়ে গেল। বাবু, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সেই তোমরা কিনেছো, একদিন বলছি না এভাবে খরচ করবে না, আমি একটু বকে দিলাম। সে বলল, বাবু আপনি যখন আমাদের খাওয়ান আমরা তো কিছু বলি না। না, বলবে না, তবে এভাবে অতিরিক্ত খরচ খাইলে থেকে করা উচিত নয়। এ তো দেখছি এখানে এখনো গরম আছে। এই তো রাস্তার মুখে দোকান। ঠিক আছে, ভালো লাগলে আবার আনতে হবে। সেই জন্যই তো আপনাকে খাওয়ানো, বলে হাসতে হাসতে সে চলে গেল। স্থানীয় জলা থেকে তোলা হিংচি জাতীয় শাকের বড়া, তার সঙ্গে পেঁয়াজ, আদার কুচি আর লঙ্কার কুচি, সত্যি দারুণ মুখরোচক হয়েছিল। এতটাই ভালো যে আমি হরিকে ডেকে সকলের জন্য আবার আনতে দিলাম। স্থানীয় তেলে ভাজার সঙ্গে দূর আকাশের গ্রহ নক্ষত্রের সন্ধে বেশ মস্তিতে কাটল। ওদিকে মজুদদের মজলিস, হাসি ঠাট্টা বেশ জমে উঠেছে। আমি একাই ওদের থেকে আড়ালে বসেছিলাম। সে সময় কোথা থেকে সেখানে আবির্ভাব করল এক সাধু বাবার। ওম কালী বলে আমার সামনে এসে দাঁড়ালেন। হালকা হ্যারিকেনের আলোয় দেখলাম তার বয়স হয়েছে, গায়ের চামড়া ঝুলে পড়েছে, ফর্সা, দীর্ঘদেহী, মাথায় জটা, আদুর গা। এইসব মানুষদের তেমন ভক্তি না করলেও অশ্রদ্ধা বা অপমান করি না। আমি উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটা এগিয়ে দিয়ে বললুম, বসুন। তারপর তাঁবুর ভেতরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এসে তার সামনে ধরলাম। তিনি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে জলটা খেয়ে পরম তৃপ্তিতে বললেন, বম কালী মা, মা, মাগো। তারপর আমার দিকে চেয়ে বললেন, ভক্তির ঘরে ভগবান রেখে বাইরে তাকে খোঁজা যায় না রে পাগল। শান্ত হ। জ্ঞান মার্গের পাশে কর্মমার্গ থাকলেই আপনা থেকে ভক্তি মার্গ জন্মাবে। এত অস্থির হোস কেন? বুঝতে পেরেছি এরা কাকচিত্ত নাকি এটা জানে, আসলে ওটা থট রিডিং। কিন্তু এই সন্ধ্যায় কিভাবে আমার মুখ দেখলেন তা বুঝতে পারলাম না। এটা সত্যি কদিন ধরে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। কোন ধরনের কাজ মানুষের প্রকৃত কাজ? অর্থ লালসার পথ ঠিক যদি না হয় তাহলে জগতে তারাই সুখী কেন? কোনো দরিদ্র বা মধ্যবিত্ত অর্থবানদের মতো হাসতে বা আনন্দ করতে পারে না। আমরা তাদেরকে বলি মেকি। তারা আমাদের বলে নাটক করছে। তাহলে কোনটা ঠিক? এই ঝড়ের মধ্যেও যেন মনে হয় কোথাও একটা শান্তি লুকিয়ে আছে। আমি সেটাকেই বুঝতে চাই। তবে সেই মুহূর্তে আমি কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবছিলাম ওনার আগমনের হেতুটা কি। তিনি তখনও বলে চলেছেন, শুদ্ধ চিন্তা করতে হলে শুদ্ধ কাজ করতে হয়। তুই পাপ কাজের মধ্যে থেকে কতদিন আর পাকাল হয়ে থাকতে পারবি? বিষয় ভয়ঙ্কর বিষ, এখানের কোনো জিনিস হাত দিস নে, ধ্বংস হয়ে যাবি। আমি হেসে বললাম, আমি তো মাস মাইনের চাকর, এখানকার কোনো জিনিসে আমার অধিকার নেই। লোভী বা অহেতুক করতে যাব কেন? সামনেই দুঃসময় দাঁড়িয়ে নিজেকে ধর্মের পথে রাখবি, অনধিকারে এগিয়ে যাবি না।
তুই জানিস না কোথায় তুই হাত দিয়েছিস। আমি চাকর মাত্র, তার থেকে বেশি কিছু ভাবি না। যাই হোক, আপনি আমাকে কি আদেশ করছেন বলুন, আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করব। জানি তোর অন্তরটা বড় পবিত্র, তুই অনেক প্রশ্নের সঠিক উত্তর পাসনি বলেই সংশয়ে ডুবে আছিস, আবার অবিচল সত্যেও আছিস। অথচ ঘোর বিপদ, মাথা ঠান্ডা রেখে কাজ করবি। যেটা খুঁজছিস তোরা ওটা অভিশপ্ত, অনেককালের পুরনো মন্দির, মা তারা নিজের ইচ্ছার মন্দির। ভক্তি শ্রদ্ধায় অবিচল থাকবি, মা তোকে রক্ষা করবেন। আমি বিনীতভাবে বললাম, যদি কিছু মনে না করেন এর ইতিহাসটা একটু বলবেন। এটা দেখা পর্যন্ত মনে হচ্ছে আমি বহু পুরাতন কোনো কিছু একটা নিশ্চিহ্ন করতে চলেছি, তবুও সেটা জানার জন্য ভেতরে কেমন একটা হচ্ছে। তিনি বললেন, ঠিকই অনুমান করেছিস, এই পুরো তল্লাটটা ছিল এক পরম ধার্মিক রাজা পরমেশ্বরের রাজবাড়ি। মুর্শিদাবাদে মুসলমান আগমনের পূর্বে তিনি ছিলেন ভয়ঙ্কর প্রতাপশালী রাজা। ভাগীরথীর তীরে উর্বর ভূমি দেখে নগর গড়েছিলেন, এটা ছিল তার রাজধানী। হঠাৎ এখানেই কেন? আশপাশে তো প্রাচীন কোনো নাগরিক লক্ষণ নেই। আমি জানতে চাইলাম। তখন তিনি যে ঘটনাটা বললেন তা হলো এই যে, রাজা ছিলেন শৈব। প্রতি বছরের মতো রাজা গিয়েছিলেন হরিদ্বারে বিশ্বেশ্বর দর্শনে। গঙ্গা স্নানের পর সূর্যস্তব সেরে উঠছেন, এমন সময় একটা কালো মেয়ে এসে তার সামনে দাঁড়ালো। ঘরের মাকে সেবা না করে এখানে এসেছিস তীর্থ করতে? সেই বালিকা বলে দিয়েছিল এই স্থানটি। জঙ্গলের মধ্যে বেলগাছের নিচে মায়ের মূর্তি ছিল। রাজার রাজ্য ছিল ভাগীরথীর উল্টো দিকে, সে রাজপ্রাসাদ জলের তলায়। রাজা রাজ্যে ফিরে এসে লোকজন নিয়ে ওপারের জঙ্গল সাফ করে পেয়েছিলেন মাকে। এই মা আদি সাধকের নিজের হাতে গড়া। বহু প্রাচীনকাল থেকে এটা ছিল কাপালিকদের বাসস্থান। যাই হোক, রাজা পরমেশ্বর মূর্তি পাবার পর এখানে নতুন রাজধানী গড়ে তোলেন। তার 5 পুরুষের রাজত্বে এখানে কোনো পাপ প্রবেশ করেনি। দ্বিতীয় রাজা বিশ্বেশ্বর নতুন করে এই মন্দির নির্মাণ করেছিলেন। ভাগীরথীর তীরে রাজবাড়ির সঙ্গে এই মন্দিরের যোগ ছিল গোপন সুড়ঙ্গ পথে। রাজপরিবারের লোক ছাড়া সে পথ কেউই ব্যবহার করতেন না। রাজকোষও মায়ের চিন্ময় আনা হয়েছিল। এই নিয়ে ষষ্ঠ বংশধর ভুবনেশ্বরের সঙ্গে প্রধান পুরোহিতের দ্বন্দ্ব বাঁধে। সেই লোভী ব্যভিচারী রাজা এতটা অধঃপাতে নামে যে এই মন্দিরের দরজায় প্রধান পুরোহিতকে খুন করতে দ্বিধা করেনি। পুরোহিতের অন্যায় ছিল মদ্যপ রাজাকে মন্দিরের ভেতর যেতে দেননি। সেই রাজার শ্যালক তার অবিবাহিতা কন্যাকে মন্দিরের গর্ভ গিয়ে ধর্ষণ করে, তবু রাজকোষ লুট করতে পারেনি কেউ। সেই দিনই ভূমিকম্পে পুরো মন্দির বাড়ি ভেঙে পড়ে, মূল মন্দির মাটির নিচে চলে যায়। তারপর থেকে এখানে কেউ আর মন্দির বা ইমারত গড়ে তুলতে পারেনি। রাজা ভুবনেশ্বরও মুঘলের হাতে সব অংশে ধ্বংস হয়েছিল। সেই থেকে এই নগর জনশূন্য। সাধু না বললেও মনে মনে ঠিক করে ফেলেছিলাম দেবী মূর্তিটা যেভাবে হোক রক্ষা করব, কিন্তু খুব দামি পাথরের হলো তাতে সরকারের হয়ে যাবে, তবু চেষ্টা করে দেখব। ঠিক সে সময় মজুরদের ক্যাম্পের ওদিকে সাপ সাপ বলে হইচই শুরু হয়ে গেল। সাধু ক্ষিপ্র গতিতে উঠে গেলেন, আমিও তার পিছু নিলাম। দূর থেকে দেখলাম মজুররা সাপটাকে মারার জন্য লাঠি উঁচিয়ে প্রস্তুত। হেঁকে বললাম, কেউ মারবে না, দাঁড়াও দাঁড়াও, আমি যাই। মজুররা সরে আসে। সাপটা নির্ভীক, ফোনা তুলে গর্জন করছে। মনে হলো সেই প্রথম দিনে দেখা সাপটা, ততটাই বড়। মজুরদের মাঝখানে এসে পড়লো কিভাবে? কোথাও অপরিষ্কার আছে তা নয়, সাপটার গর্জন দেখে মনে হলো সে যেন প্রতিবাদ জানিয়ে বলছে, এখানে তোমরা এসেছো কেন? অদ্ভুত। দেখলাম সাধু বাবা সেখানে গিয়ে মজুরদের সরিয়ে সাপটার সামনে চলে গেলেন। জয় মা তারা বলে খেলনার মতো তাকে তুলে নিলেন। আর কি রক্ষা করতে পারবি? এদের উপর রাগ করে কি করবি বল? এরা তো কোনো দোষ করেনি। চল মা, আমার সঙ্গে চল। বলতে বলতে সাপটাকে গলায় জড়িয়ে নিলেন। ওই বুনো সাপ পোষ্য যেন, তার গর্জন থেমে গেল। শান্ত হয়ে সাধু বাবাকে যেন আদর করছে। অবাক কাণ্ড। আমাদের সকলকে হতবাক করে তাকে নিয়ে সাধু বাবা অন্ধকারে মিলিয়ে গেলেন। আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
বোধহয় এ জগতে এমন অনেক কিছু ঘটে যায়, সঠিক ব্যাখ্যা মানুষের জানা নেই। সেদিন মনে মনে সাধু বাবাকে প্রণাম করে আমি নিজের তাঁবুতে ফিরে এসেছিলাম। তিনি যেন আমার মধ্যে অনেক কিছু পাল্টে দিয়ে গেলেন, কিন্তু কিছুতেই মাথায় থেকে সরাতে পারছিলাম না সাধু বাবা এলেন কেন, কেন একটা গল্প ফাঁদলেন, সাপটাকে ওভাবে ধরে নিয়ে চলে গেলেন কোথায়। সেই থেকে সাধু বাবাদের সম্বন্ধে আমার ধারণার পরিবর্তন ঘটেছিল। রাতে ভালো ঘুম হয়নি, যেহেতু পুরাতন ভিটে তাই কিছু থাকলেও থাকতে পারে, সবাই তাই ভাবে। এই কাজে ঢোকার প্রথম প্রথম মনে হতো হয়তো একটা মোহর ভর্তি ঘোড়া বেরিয়ে পড়বে, সোনাদানা ভর্তি সিন্ধুক, নয়তো বহু মূল্যবান কোনো মূর্তি। সেদিন পর্যন্ত কিছু পাইনি, তাছাড়া এরকম 2-3 বার সাধু সন্ন্যাসীদের আগমনও ঘটেছিল। তবে এবারেরটা আলাদা সব কিছু থেকে। এনার কোনো প্রত্যাশা ছিল না, উনি যেন আমাকে কিছু বলতে চাইছিলেন। 7 বছর এই কাজের সঙ্গে যুক্ত, এরকমটা তো কোনোবার হয়নি। পরের দিন সকালে কাজ শুরু হবার কিছুক্ষণ পরেই একজন মজুর হন্তদন্ত হয়ে এসে খবর দিল, বাবু, একটা ত্রিশূল, মনে হচ্ছে মন্দিরের চূড়া। ঠিক আছে, চলো দেখছি। কেমন একটা কাকতলীয় হয়ে অবজ্ঞা করার নয়। মনে মনে সাধু বাবাকে প্রণাম জানালাম। উনি দিব্য পুরুষ, হয়তো সত্যি সত্যি আমাকে সতর্ক করতে এসেছিলেন। গিয়ে দেখি সত্যি একটা ত্রিশূল মাটির চাপে হোক বা অন্য কোনো কারণে বেঁকে গেছে। লোহাটা কি জাতীয় বলতে পারবো না, সেখানে মরচে ধরেনি। কি করি? অভিজ্ঞ মজুরদের ডেকে পরামর্শ করে নিলাম। তাদের মধ্যে রহমত বলল, বাবুদের খবর দিন, রিস্ক নেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে ফোন করে দিলাম। সেনবাবু কোনো গুরুত্বই দিলেন না, বললেন, মন্দির তো কি হয়েছে, ভেঙে ফেলো, দেখো ভিতরের অবস্থা, তারপর ভাবা যাবে। এই হলো ঝানু ব্যবসায়ীদের সঙ্গে সাধারণ মানুষের তফাৎ। আমরা কি নাকি টেনশনে মরি, আর ওনারা হিসাব কষেন।